বেহায়া নির্লজ্জ মেয়ে কিনা আমার নিজের মেয়ে ভাবতে ঘৃণায় আমার সমস্ত শরীর রিরি করছে। ছি, ওকে জন্ম দেওয়ার আগে মরে গেলাম না আমি। হুঙ্কার ছেড়ে উক্ত কথাটি মেয়ের উদ্দেশ্যে বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন লাবণী রহমান। নিজের জন্মদাত্রী মায়ের মুখ থেকে এমন একটা কথা শুনতে হবে এটা কখনো ভাবতে পারেনি মেহেরুন। পায়ের তলার মাটি যেন ইতোমধ্যে সরে গিয়েছে তার। একটা বাইরের লোকের কথা শুনে কিনা শেষমেশ অবিশ্বাস করে বসলো তার মা সহ তার পরিবারের সবাই। মেহেরুনের করা কীর্তিকলাপের কথা শুনে বাড়ির উপস্থিত সবার মুখে এখন একটাই শব্দ, ছি ছি। আগুনে ঘি ঢালার মতো করে লাবণী রহমানকে উস্কে দিতে তার সাথে তাল মিলিয়ে নাজিয়া সুলতানা কটাক্ষ করে বলে উঠলেন, দেখলে তো মনে হয় ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না, কিন্তু তলে তলে এত কিছু। আজ না হয় হাতে নাতে ধরা পড়েছে, এর আগে আমাদের দৃষ্টির অগোচরে আরও কত কি করে বেরিয়েছে তা কে জানে। ছোট জায়ের কথা শুনে আরো বেশি ফুঁসে ওঠেন লাবণী রহমান। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেহেরুনের দিকে। মায়ের কাছে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে পায়ের কাছে বসে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেরুন। মায়ের হাত দুখানি শক্ত করে জড়িয়ে ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, বিশ্বাস করো মা, আমি কিচ্ছুটি করিনি। ওই লোকটা তোমাদের যা বলছে সব মিথ্যে, সব বিশ্বাস করো আমায়। এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলেন লাবণী রহমান। মেহেরুন আরও কিছু বলার পূর্বেই ঠাস করে থাপ্পড় পড়ে তার গালে। রাগে ফুঁসছেন তিনি। একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হননি, আরও 2-4টে থাপ্পড় বসিয়ে দিলেন মেহেরুনের গালে। ফলে মেহেরুনের ফর্সা গালে মুহূর্তেই রক্তি মাফা ছড়িয়ে পড়ে। সেই সাথে 5 আঙ্গুলের 5টা দাগ দৃঢ়ভাবে বসে যায়। শক্ত করে মেহেরুনের গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে লাবণী রহমান বললেন, বিশ্বাস করব কাকে? তোমায়, যে কিনা বিশ্বাসের মর্যাদায় রাখতে জানো না। মেহেরুন কাঁদতে কাঁদতে আবারও লাবণী রহমানের হাত ছুঁতে গেলেই তিনি হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, খবরদার ওই পাপিষ্ট হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবি না আমায়। আজ থেকে আমার মেয়ে মৃত আমার কাছে। নিজের হাতে এতদিন যত্ন করে বড় করেছি কি ছেলেদের সাথে ঢলাঢলি করার জন্য? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। মেহেরুন হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। যে মা তার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, একটু কাঁদলেই যার মন আনচান করত সব সময়, যে মা আগলে রেখেছে, আজ সেই মা তাকে প্রহার করেছে। কটু কথা শোনাতেও যেন দুদণ্ড ভাবছে না তার মা। আর সেই মাই তার চোখে জল দেখে আগলে রাখার বদলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মেহেরুনের চোখ ছাপিয়ে এখনও মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ছে। এসব দেখেও কি নিষ্ঠুর মনে মায়া হয় না? দূরে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ সবটাই পর্যবেক্ষণ করছিল মহামান্য সেই মানুষটি, যার জন্য কলঙ্কিত হয়েছে, এমন মিথ্যে অপবাদ শুনতে হচ্ছে, যার জন্য আপনজনদের কাছ থেকে এত কটাক্ষের বাণী শুনতে হচ্ছে মেহেরুনকে। মেহেরুনের কান্না দেখে কি আদৌ মানুষটার মধ্যে কোনো ভাবান্তর ঘটল? তা বোঝা গেল না তার গম্ভীর মুখশ্রী দেখে। কি চলছে তার মনে? মেহেরুন আর মায়ের পায়ের কাছে বসে না থেকে সেই মহামান্য মানুষটার কাছে ছুটে গিয়ে শক্ত হাতে কলার চেপে ধরে দাঁত কিরমির করে ক্ষুব্ধ গলায় বলে ওঠে, কেন মিথ্যা অপবাদ দিলেন আমার নামে মিস্টার আবরিশাম খান আদৃশ? কেন আমার থেকে আমার পরিবারকে আলাদা করতে চাইছেন আপনি? আমার চরিত্রে কলঙ্কের দাগ দিলেন কেন? আপনি সবাইকে সত্যিটা বলে দিলেই তো সব মিটে যেত। তাহলে মিথ্যের আশ্রয় কেন নিচ্ছেন? কি লাভ হচ্ছে এতে আপনার? কি হলো, চুপ করে আছেন কেন আপনি? আমার প্রশ্নের জবাব দিন। দোতলার করিডোরের দিকে তাকিয়ে বাঁকা হাসে আদৃশ। মেহেরুনের দিকে ফিরে মুখটাকে পুনরায় গম্ভীর করে নেয় সে। শক্ত হাতে মেহেরুনের হাত চেপে ধরে কলার থেকে ঝাড়ি মেরে সরিয়ে দেয় হাতটা। কলার ছেড়ে মেহেরুনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। এই আবরিশাম খান আদৃশ কথাটা মাথায় থাকে যেন মিস মেহেরুন ইবনাত। অন্যথায় কি হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার কলার ধরার সাহস দেখাতে আসবে না। ফল যে খুব একটা সুখকর হবে না সেটা বুঝতেই পারছো। মেহেরুনের চোখে এখনো অশ্রু টলমল করছে। অশ্রুসিক্ত নয়নে একরাশ ঘৃণা নিয়ে আদৃশের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার কারণেই আমার পবিত্র আত্মা কলুষিত হয়েছে আজ। শুধুমাত্র আপনার কারণে সবাই অবিশ্বাস করছে আমায়। আপনার প্রতি এতদিন যে শ্রদ্ধাবোধটুকু ছিল তা আজ ঘৃণায় পরিণত হয়েছে। আই জাস্ট হেট ইউ মিস্টার আবরিশাম খান আদৃশ। মেহেরুনের দিকে তাকিয়ে শুধু স্মিত হাসে আদৃশ।
তবে আদৃশ হতে কোনো উত্তর মেলে না আর। ওদের দুজনকে আড়ালে কথা বলতে দেখে আবারও মাঝখান দিয়ে ফোরন কেটে নাজিয়া সুলতানা অর্থাৎ মেহেরুনের চাচি বলে উঠলেন, দেখো ভাবি, তোমার মেয়ে আবারও ওই ছেলেটার সাথে যেন কী সব বলছে। এত বড় একটা পাপ করার পর মায়ের হাতে চড় খেয়েও মেয়েটার মনে কোনো ভয় ডর বা লজ্জা বলতে কিছু নেই। ছি, কি বেহায়া মেয়ে রে বাবা। নাজিয়া সুলতানার কথাই যেন আরও তেতে উঠলেন লাবণী রহমান। তিনি নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না। যতই রাগ দেখাক ভেতরে ভেতরে তিনি গুমড়ে মরছেন। নিজের মেয়ে বলে কথা, শত হোক ফেলে তো আর দিতে পারেন না। যে মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, সেই মেয়েই তাকে এভাবে ঠকাতে পারল। এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে তার। কোনো মা কি আদৌ পারে নিজের মেয়েকে নিয়ে এমন কটুবাক্য শুনতে? সেখানে তো তিনি নিজের চোখে দেখেছেন। তিনি নিজেকে এই মুহূর্তে কিভাবে সামলাবেন তা জানা নেই তার। ক্লান্ত লাগছিল বলে চোখের পাতাটা একটু লেগে এসেছিল। হঠাৎ বাড়িতে এত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি শুনে ধরফড়িয়ে উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে আসেন মেহনত আকবর। সিঁড়ি বেয়ে মেহনত আকবরকে নামতে দেখেই দৌড়ে গিয়ে ঝাপটে ধরল মেহেরুন। বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে ইতোমধ্যে তার নাকের ডগা লাল হয়ে গিয়েছে। নাক টেনে টেনে বলল, সবাই অবিশ্বাস করলেও তুমি অন্ততপক্ষে বিশ্বাস করো আমায়। বিশ্বাস করো তোমার মেয়ে এমন নিকৃষ্ট কাজ করতে পারে না বাবা। মেহনত আকবর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি আসলে বুঝতে পারছেন না কেন হচ্ছেটা কি, তবুও শান্ত গলায় বললেন, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন এভাবে? আর এত হই হুল্লোড় হচ্ছে কেন বাড়িতে? মেহেরুন কিছু বলার পূর্বেই নাজিয়া সুলতানা পাশ থেকে বলে উঠলেন, বড় ভাই, এই মেয়ে যা করেছে তা মুখে আনার মতো না। ছি, কি লজ্জা, কি লজ্জা। ভ্রুকুচকে ফেলেন মেহনত আকবর। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে নজর পড়তেই তিনি বলে উঠলেন, আদৃশ বাবা, তুমি এখানে? এগিয়ে আসে আদৃশ। মুখে তার হাসির রেখা স্পষ্ট। অতল স্পর্শী ডাগর চক্ষুদয়ে কি যেন এক ভাবের খেলা চলছে, তা বোঝার সাধ্য নেই। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে মেহনত আকবরের উদ্দেশ্যে আদৃশ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে কিছু বলার আছে আমার। ওয়ালাইকুম আসসালাম। তো বলো, কি বলবে? আপাতত সবার সামনে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না আমি। তিনি আর কোনো কথা না বাড়িয়ে আদৃশকে নিয়ে বাগানের দিকে চলে যান। ওদের চলে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রয় মেহেরুন। কারো মুখে এখন যেন রাটিও নেই। রুমের মাঝে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে। এই যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে দুজনেই এসে হাজির হয়। দুজনের চোখ মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। মেহনত আকবর কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেহেরুনের দিকে। তিনি এই মুহূর্তে একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। মেহনত আকবর কী ভাবছে বা সামনে কি করবে তা বোঝা মুশকিল। অন্যদিকে আদৃশ্যের অধরের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠেছে। দোতলার করিডোরের রেলিংয়ে হাত রেখে এতক্ষণ যাবৎ সবকিছু পর্যবেক্ষণ করেছিল। সবটা দেখে যেন আগন্তুকটির প্রাণ জুড়িয়ে যায়। প্রাণ ভরে শ্বাস নিয়ে কুটিল হাসল সে। মেহেরুনকে এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারলে তবেই তার শান্তি মিলবে। বধূ বেশে নিষ্প্রাণ চাহনিতে ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টি নিবদ্ধ। প্রাণবন্ত মেয়েটা আজ কেমন নিস্তেজ নিষ্প্রাণ হয়ে পড়েছে। চোখে না আছে কোনো জল, না আছে কোনো অনুভূতি। কেমন যেন পাথর মানবীতে পরিণত হয়েছে মাত্র একদিনের ব্যবধানে। মুখে কোনো ভারী মেকআপের আস্তরণ নেই। গালে মায়ের দেওয়া উপহার স্বরূপ থাপ্পড়ের লাল দাগটা মেলায়নি এখনও। ডাগর চক্ষুদয় ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। তবে মেরুন কালারের শাড়িতে যেন বেশ মানিয়েছে মেহেরুনকে। অথচ এই শাড়িটা সে শখ করে কিনেছিল তার ভাইয়ের বিয়েতে পরবে সেজন্য। কিন্তু কে জানতো এই শাড়িটাই তার জীবনের কাল হবে। হঠাৎ যেন কোনো এক দমকা হাওয়া এসে তার সুন্দর সাজানো গোছানো জীবনটাকে এক মুহূর্তে তছনছ করে দিয়েছে। তার জীবন যেন ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেও মেহেরুন ও বাড়ির মেয়ে ছিল, কিন্তু এখন তার সাথে আরও একটা পরিচয় যুক্ত হয়েছে। সে এখন খান বংশের একমাত্র পুত্রবধূ। স্বনামধন্য বিশিষ্ট হার্ট সার্জন আবৃশাম খান আদৃশের বিয়ে করা বউ। স্বনামধন্য বিশিষ্ট হার্ট সার্জন আবৃশাম খান আদৃশের বিয়ে করা বউ। এটাই এখন মেহেরুনের জীবনের চরম সত্য। মেহেরুন তো অর্থবিত্ত বাড়ি গাড়ি চায়নি, চেয়েছিল একটু শান্তিতে বাঁচতে, কিন্তু তার হতে দিল কই আদৃশ। তার ভালোভাবে বেঁচে থাকার অধিকারটাও তো কেড়ে নিল আদৃশ। নিজ পিত্রালয় হতে বিদায় বেলায় মায়ের সাথে শেষবারের মতো দেখাটাও হলো না। খুব করে যে একটু জড়িয়ে ধরবে তাও আর হলো কই।
অথচ এই মাই তার জীবনের সবটা জুড়ে ছিল। মেহেরুনরা ছিল দুই ভাই বোন, বড় ভাই আলভি আর মেহেরুন ছোট। পরম মমতায় দুই ভাই বোনকে ছায়ার মতো আগলে রেখেছিলেন মা লাবিবা রহমান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ মেহেরুন মায়ের শীতল ছায়া হতে বঞ্চিত। আর মেহেরুনের বাবা তো মেয়ে বলতে ছিল পাগল, কিন্তু সেই বাবাও আজ বিদায় বেলায় মেহেরুনের সঙ্গে একটি বাক্যও বিনিময় করতে চাননি। মেহেরুন ফুপিয়ে কেঁদে উঠে বাবার একটি হাত শক্ত করে আঁকড়ে ধরে। মেহনত আকবর ছাড়িয়ে নেন নিজের হাতখানা। মেহেরুন কিছু বলার জন্য উদ্যত হলে হাতের ইশারায় চুপ করতে বলেন তিনি। আড়ষ্ট কণ্ঠে আওড়ালেন, ছোটবেলা হতে যা চেয়েছো আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি তোমায়। আমি তো আমার দিক দিয়ে কোনো কমতি রাখিনি। সবাই বলতো আমি নাকি খুব বেশি প্রশ্রয় দিয়ে মেয়েকে মাথায় তুলছি। আমি তার তীব্র প্রতিবাদও করেছি, তবে তার প্রতিদান স্বরূপ যে এমন কিছু আমার প্রাপ্য ছিল আমি তা কল্পনাও করিনি। তোমার মা খুব কষ্ট পেয়েছে, কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এসব তোমায় বলে আর কি লাভ। নতুন জীবনে সুখী হও, যা চেয়েছো তাই তো পেয়েছো। আমার দায়িত্ব এখন শেষ, এ বাড়িতে আর এসো না, তোমার ছায়াও আমি দেখতে চাই না। বাবার মুখে এমন বাক্য শুনে মেহেরুন হাউমাউ করে কেঁদে ওঠে। মেহনত আকবরেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, নয়নের কোণে জল চিকচিক করছে। বাবা হিসেবে মেয়েকে যে এমন ভারী বাক্য শোনাতে হবে তিনি কখনো ভাবেননি। বুকের বাঁ পাশে তার চিনচিন করে ব্যথা অনুভূত হয়। বয়স হচ্ছে তো তার, এ বয়সে তো আর এত কিছু নিতে পারেন না তিনি। অলক্ষ্যে তার চোখ হতে দুফোঁটা জল গড়িয়ে পড়ে শুষ্ক কপলে। তিনি আদৃশের দিকে তাকিয়ে মুখে গাম্ভীর্যতা এনে বলেন, আদৃশ, মেয়েটা বড্ড আদরের ছিল আমার, ওর খেয়াল রেখো, কষ্ট দিও না কখনো ওকে। আমি বাবা হিসেবে ব্যর্থ হলেও তুমি স্বামী হিসেবে ব্যর্থ হইও না। মেহেরুনের বুক ভারী হয়ে ওঠে বাবার কথা শুনে। চোখ থেকে অনবরত তার জল গড়িয়ে পড়ছে। আদৃশ মেহনত আকবরকে আলিঙ্গন করে নেয়, হাত ধরে চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। মেহনত আকবর স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেহেরুন এক দৃষ্টে তার বাবা এবং চিরচেনা শৈশব কৈশোরের স্মৃতি তার আবাসস্থলকে দেখে নেয় যতক্ষণ না চোখের আড়াল হয়। গাড়ি ছুটে চলে তার আপন গতিতে, উদ্দেশ্য খানবাড়ি। মেহেরুনদের গাড়িটা চোখের আড়াল হতেই তার চোখ জোড়া ভিজে ওঠে। বাবা শখ করে ছেলের নাম রেখেছিলেন মেহনত, কিন্তু সন্তানদের নামকরণকালে পিতা মাতার চরম মূর্খতা বিধাতা পুরুষ অন্তরিক্ষে থেকে অধিকাংশ সময়ে শুধু হেসেই ক্ষান্ত হন না, তিনি প্রতিবাদও করেন। এজন্য মেহনত আকবরেরও তার নামের মতো সমস্ত জীবন চরম দুঃখে কাটাতে হয়েছে। সুখের এক ফালি রোদ্দুর দেখার পূর্বেই তার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে। বৃদ্ধ বয়সে এসে যে মেয়ের দ্বারা এরূপ কষ্ট পেতে হবে তা কখনো ভাবেননি তিনি। বুকে হাত দিয়ে তিনি নিজ কক্ষে ফিরে চলেন। কারো গলা খাকারিতে মেহেরুনের ভাবনার ছেদ ঘটে। আয়নাতে কারো প্রতিচ্ছবি ভেসে উঠতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহেরুন। আদৃশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরুনের পানে। একগাল হেসে মেহেরুনের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মাশাল্লাহ, আপনাকে তো বেশ সুন্দর লাগছে মিস মেহেরুন ইবনাত। একটু ভুল বলে ফেললাম, আমার মিসেস মেহেরুন আদরিশ খান। শুনেছি বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের সৌন্দর্য ঠিকরে পড়ে, আজ তার বাস্তব প্রমাণ পেলাম। অন্য দিনের মতো হলে আদৃশের এমন মিষ্টি বাণী শুনলে হয়তো মেহেরুন লজ্জে একেবারে মিহিয়ে যেত, কিন্তু আজ আদৃশের কণ্ঠ মেহেরুনের কর্ণকুহরে ঠেকতেই তার সমস্ত শরীর যেন ঝিনঝিন করে ওঠে ক্রোধে। ক্ষুব্ধ গলায় বলে ওঠে, আমার পবিত্র সত্তার কলঙ্কের দাগ দিয়ে ক্ষান্ত হননি, তাই নতুন ফোন দিয়ে আসছেন? মুহূর্তেই আদৃশের হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে যায়। অপরাধী দৃষ্টিতে মেহেরুনের দিকে তাকায় আদৃশ। অস্ফুট স্বরে বলে, এছাড়া আর কোনো উপায় ছিল না যে? মেহেরুনের কর্ণকুহর অবধি পৌঁছালো না আদৃশের উচ্চারণকৃত বাণী। আবছা আবছা শুনতে পেলেও গুরুত্ব দেয়নি। হঠাৎ মেহেরুন ঠুকরে কেঁদে ওঠে। মেহেরুনের আচমকা কেঁদে ওঠায় আদৃশ চমকায়। মেহেরুনের কাছে গিয়ে মেহেরুনকে নিজের দিকে ফিরিয়ে থুতনিতে হাত রেখে বলল, কাঁদছো কেন তুমি? মেহেরুন ঝাড়ি মেরে সরিয়ে দেয় আদৃশের হাত। বাজখাই গলায় বলে ওঠে, আমার জীবনটাকে বিষিয়ে দিয়ে আপনি এখন এসেছেন আমি কেন কাঁদছি জিজ্ঞেস করতে? লজ্জা করে না আপনার? আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আমার এত বড় সর্বনাশ করলেন? আমায় মিথ্যে অপবাদ দিতে আপনার বুক কাঁপলো না একটুও? একদমে কথাগুলো বলে থামলো মেহেরুন। আদৃশ ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু বলার থাকলেও এখন এই মুহূর্তে বলতে চায় না মেহেরুনকে, তাই প্রসঙ্গ পাল্টাতে আদৃশ বলল,
মেহিরুন তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো এখন। যা করেছেন তাতে করে সারা জীবনের জন্য ঘুম চলে গেছে আমার। মেহেরুনের কথা শুনে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে ধরিয়ে দিল মেহেরুনের হাতে। মেহেরুন ভ্রু কুচকে তাকিয়ে থাকে আদৃশের দিকে। হাই পাওয়ারের ঘুমের ওষুধ এটা, খাওয়ার সাথে সাথে ঘুমে কাত। মেহেরুন মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে কণ্ঠে বিষাদ ঠেলে বলল। ঘুমের ঔষধ না, বিষ খাইয়ে মারতে চাইছেন? আদৃশ হোঁচট খায় মেহেরুনের কথা শুনে। কয়েক মুহূর্ত ব্যাপী স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মেহেরুনের দিকে। গলা খাকারি দিয়ে মেহেরুনের চোখে চোখ রেখে বলল। বিষ খাইয়ে যদি মারতেই চাইতাম তবে আগেই মারতাম, এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করে ঘরে তুলতাম না। মেহেরুন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে গলায় পানি ঢেলে ওষুধটা গিলে ফেলে। তা দেখে আদৃশ স্মিত হাসে। মেয়েটা বড্ড তেরা স্বভাবের, এর সাথে স্বাভাবিকভাবে কথা বললেই শুনবে না, তাই তেরাভাবেই কথা বলতে হবে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে আদৃশ। মনে মনে বলে, যার জন্য করলাম চুরি সেই কিনা বলে চোর। প্রিয় বড় বোনের বিয়ে উপলক্ষে চারিদিকে আয়োজনের ছড়াছড়ি, সবাই যে যার মতো ব্যস্ত হাতে নিজেদের কাজ সামলাচ্ছে। জনসমাগমে যেন গিচকিচ করছে চারপাশ। ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা পরে সিঁড়ি বেয়ে নামে মেহেরুন। লেহেঙ্গাতে ভারী কারুকার্য করা, মুখে হালকা মেকআপ, এতেই যেন মিষ্টি লাগছে মেহেরুনকে। সিঁড়ি দিয়ে গটগট করে নেমে এসেই ফারজানাকে জড়িয়ে ধরে মেহেরুন। আজ ফারজানারই বিয়ে। মেহেরুনের দূর সম্পর্কের এক কাজিন হয় ফারজানা। তার বিয়ের জন্যই তো এত আয়োজন। দূর হতে মেহেরুনকে দেখে মুগ্ধ নয়নে মেয়েটা আসলেই মুগ্ধকর। মেহেরুনের হাস্যোজ্জ্বল চেহারার কয়েকটা ছবি ক্যামেরাবন্দি করে নেয়। বিয়ের কার্যক্রম শেষ হতে হতে প্রায় বেশ রাত হয়ে যায়। পৃথিবীর বুকে আছড়ে পড়ে আধার, কিন্তু রং বেরঙের লাইটিংয়ের কারণে আলোয় মুখরিত হয়েছে চারপাশ। ফারজানা বিদায় নিল খানিকক্ষণ আগেই। বিদায় বেলায় মেয়েটা কি কান্না কাটিয়ে না করলো। মেহেরুনের দেখে বড্ড খারাপ লাগে। তার চোখেও অশ্রু টলমল করে। মনে মনে বলে, আমি কখনোই বিয়ে করব না। বিয়ে সম্পন্ন হতে অনেকটা রাত হয়ে যাওয়ায় মেহেরুনরা সিদ্ধান্ত নেয় ফারজানাদের বাড়িতে আজ রাতটা থেকে পরদিনই চলে যাবে। সবাই গোছগাছে ব্যস্ত বলে মেহেরুন একা হয়ে পড়ে। মেহেরুনের মন খারাপ থাকায় সে ছাদের দিকে পা বাড়ায়। রাতের পরিবেশটা নিছকই মন্দ নয়। মেহেরুনের ভালোই লাগছে আকাশের ঝিলিমিলি তারাগুলো দেখতে। পাশে কারো উপস্থিতি টের পেতেই ধরফরিয়ে উঠে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহেরুন। আকাশের দিকে তাকিয়ে থেকেই মেহেরুনের উদ্দেশ্যে আদৃশ বলে ওঠে, আমি রীতিমতো রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ, আমাকে দেখে ভয় পাওয়ার আদৌ কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। মেহেরুন হাঁফ ছেড়ে বাঁচে। সত্যিই ভয় পেয়ে গিয়েছিল সে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আপনি যে রক্তে মাংসে গড়া মানুষ সেটা তো দেখতেই পাচ্ছি, এটা আবার বলে বেড়ানোর কি আছে? আমি তো ভেবেছিলাম আমার পাশে কোনো প্যাঁচা ট্যাচা বসে আছে হয়তো। শেষোক্ত কথাটা মেহেরুন ব্যঙ্গাত্মকভাবে বলে। আদৃশ এবার ভ্রুকুচকে তাকায় মেহেরুনের দিকে, বলে ওঠে, মানে আমাকে দেখলে কি তোমার পেঁচা মনে হয় মেহিরুন? আমি কিন্তু আপনাকে মিন করে বলিনি। এখন যদি নিজের গায়ে কথা মাখান তো আমি কি করতে পারি বলুন? মেহেরুন শব্দ করে হেসে ওঠে। মেহেরুনের হাসির জংখারে মুখরিত হয় চারপাশ। প্রতিধ্বনিত হয় হাসির শব্দ বারবার। হাসির শব্দে তবদা খেয়ে যায় আদৃশ। আদৃশকে মেহেরুনের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে হাসি থামায় মেহেরুন। হাত নাড়িয়ে প্রশ্ন করে, কি দেখছেন এভাবে? তোমাকে। আদৃশের সোজাসাপটা উত্তর। মেহেরুন বিষম খায়, সেই সাথে তার মুখশ্রীতে কিছুটা লাল আভাও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ চুপ করে থেকে মেহেরুন প্রশ্ন করল, আচ্ছা, আপনি এখানে কেন? তুমি যে কারণে এসেছো আমিও ঠিক সে কারণেই এসেছি। ফারজানা আপু কি হয় আপনার? আমার বোনের ফ্রেন্ড। আচ্ছা আলভি কোথায়? ভাইয়া নিচেই আছে হয়তো। মেহেরুন আদৃশকে ছাদে দাঁড়িয়ে একসাথে কথা বলতে দেখে রাগে গা জ্বলে ওঠে জারার। গটগট পায়ে ওদের দিকে এগিয়ে আসে জারা। মনে মনে রাগ হলেও মুখে হাসি ফুটিয়ে আদৃশের গা ঘেঁষে দাঁড়িয়ে জারা বলে ওঠে, আরে আদৃশ ভাইয়া যে, তো দিনকাল কেমন চলছে আপনার? আচমকা জারাকে নিজের গা ঘেঁষে দাঁড়াতে দেখে আদৃশ কিছুটা ইতস্তত বোধ করে সরে দাঁড়ায়। তা দেখে মেহেরুন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আদৃশের দৃষ্টি এড়ায় না তা। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, এই তো চলছে চলার মতো। এমন বললে কি করে হয়? বিয়ে করবেন কবে? বাই দ্য ওয়ে, আপনি মেহেরুন আপির সাথে কি বলছিলেন? প্রেম টেম করছেন নাকি আপনারা?
আদৃশ মেহেরুন দুজন দুজনের দিকে তাকায়। মেহেরুন জারার কথা শুনে রেগে যায়, বলে ওঠে, কি সব যা তা কথা বলছিস তুই? কথাবার্তা একটু ঠিক করে বলবি, তা না হলে থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। মেহেরুনের কথা শুনে চোখে পানি চলে আসে জারার। ছিচকাদুনি গলায় বলল, আদৃশ ভাইয়ার সামনে তুই আমাকে এভাবে অপমান করতে পারলি আপি? বলেই কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে চলে যায় জারা। চাচাতো বোন হয়েছে তো কি হয়েছে, যারা এর শোধ নিয়েই ছাড়বে। তার জন্য যা করা প্রয়োজন সে তাই করবে। মেহেরুনও আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। আদৃশ মেহেরুনের চলে যাওয়ার পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে নিজের রুমের পথে পা বাড়ায়। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল মেহেরুন। এমন সময় লাবিবা রহমান রুমে প্রবেশ করে কোনো ভনিতা ছাড়াই বললেন, আমি যেন তোমায় আর আদ্রিসের সাথে কথা বলতে না দেখি। মায়ের হঠাৎ এমন কথাতে মেহেরুন ভ্রুকুচকে মায়ের দিকে তাকায়। কই, এর আগেও তো আদৃশের সাথে কথা বলেছে, তখন তো তিনি কিছু বলেননি। আর মেহেরুন তো আদৃশের সাথে এমন কোনো কথা বলেনি যা সন্দেহ করার মতো। তবুও কিছুটা দ্বিধা নিয়ে বলল, কেন মা, কি হয়েছে? আমি কথা বলতে নিষেধ করেছি, ব্যাস এই পর্যন্ত। আমার কথার জন্য কোনো হেরফের না হয়। বলেই তিনি মেহেরুনের রুম থেকে বেরিয়ে যান। মেহেরুন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মায়ের যাওয়ার পানে। মেহেরুন আর এক মুহূর্ত দেরি না করে আদৃশের রুমের দিকে পা বাড়ায়। দরজায় নক করার সাথে সাথে আদৃশ দরজা খুলে দেয়। মেহেরুনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি আমার রুমের সামনে এত রাতে কেন? কোনো ইমার্জেন্সি? আপনি কি মাকে কিছু বলেছেন? আমি আমি কি বলতে যাব আন্টিকে? কেন, কি হয়েছে? না মানে কিছু না। কিছু তো একটা হয়েছেই, সত্যি করে বলো। মা আপনার সাথে কথা বলতে নিষেধ করলেন কেন হঠাৎ? আদৃশ ভাবে কিছু সময় ভেবে বলল, তোমার চাচাতো বোন যারা বলেছে হয়তো আমরা নাকি প্রেম করি। ব্যঙ্গাত্মকভাবে বলে হেসে ওঠে আদৃশ। আদৃশ ব্যাপারটাকে নিছক মজা হিসেবে নিলেও মেহেরুনের সন্দেহ হয় জারাকে। মেহেরুনার কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকারে প্রগাঢ় কালো ছায়া দুটি সরে আসে। আদৃশের দৃষ্টিগোচর হয় না। ছায়া মানবদের সে টিকি চিনতে পেরেছে। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। দরজা আটকে শীষ বাজাতে বাজাতে শুয়ে পড়ে সে। পরদিন মেহেরুনদের গোছগাছ করে বেরোতে বেরোতে বিকেল হয়ে যায়। এর মধ্যে আদৃশ মেহেরুনের চোখাচোখি হলেও মেহেরুন বারবারই চোখ সরিয়ে নিয়েছে, একবারও কথা হয়নি। লাবিবা রহমান চোখে চোখে রেখেছেন। আলভির জোড়াজড়িতে আদৃশ ওদের সাথে এক গাড়িতে যেতে বাধ্য হয়। হাজার হোক, বাল্যকালের বন্ধুর কথা ফেলা যায় না। গাড়ি চলতে চলতে হঠাৎ আলভি গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামাতেই আলভি আদৃশকে নিয়ে চায়ের দোকানের সামনে হাজির হয়। খুব জোর খিদে পেয়েছে রে ভাই, চল কিছু খাই। আলভির কথা মতো আদৃশ সাই দেয়। মেহেরুন, যারা ওরা সবাই গাড়ি থেকে নেমে আসে। যারা কালকের পরে আর মেহেরুনের সাথে কথা বলেনি। মেহেরুনেরও আর ইচ্ছে করলো না। মেহেরুন আলভির পাশে গিয়ে বসে। আলভি মেহেরুনের হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে বলে, নে বিস্কুট খা। মেহেরুন কোনো কথা না বলে বিস্কুট খায়। এর মধ্যে প্রায় সন্ধে নেমে পড়ে। আলভির একটা জরুরি ফোন আসে, সে তড়িঘড়ি করে উঠে যায়। মেহেরুন আর আদৃশ দুজনে বসে থাকে। এটা দেখে মেহেরুন উঠতে নিলেই আদৃশ পিছন থেকে ডাক দেয় মেহেরুনকে। মেহেরুন পিছন ফিরে তাকায়। আদৃশ কোনো কথা না বলে এগিয়ে আসে মেহেরুনের দিকে। মেহেরুনের খুব কাছাকাছি আদৃশ এসে দাঁড়াতেই মেহেরুন ঘাবড়ে যায়। কাপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছু বলবেন? না বললে আমি যাই, মা দেখলে কিন্তু। মেহেরুনের দিকে আদৃশের দৃষ্টি গভীর। মেহেরুনের পুরো কথা শেষ করতে না দিয়ে এক হাতে মেহেরুনকে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। ঘটনার আকস্মিকতায় মেহেরুন চমকে ওঠে। পেছন থেকে শুনতে পায় মায়ের চিৎকার। গালে এক হাত রেখে মেহেরুনের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে এতক্ষণ যাবৎ উক্ত ঘটনাগুলোই স্মৃতিচারণ করছিল আদৃশ। জ্যোৎস্নার আলোয় মেহেরুনের ঘুমন্ত মুখশ্রী বড্ড নিষ্পাপ আর মায়াবী দেখাচ্ছিল, যা বরাবরের মতো এবারও আদৃশকে মুগ্ধ করেছে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে মেহেরুনের নিষ্পাপ মুখখানার দিকে। মনে মনে আদৃশ বলল, আমি এভাবেই তোমার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে চাই এক জনম। আধারের পর পৃথিবীর বুকেতে ঘটেছে আলোর সঞ্চার। গাছের সবুজ পাতায় পড়া ফোঁটা ফোঁটা শিশির জলের উপর পড়েছে আলোর কণা। তাতেই যেন মুক্তোর মতো ঝিলমিল করছে শিশির কণাগুলি।
চারপাশে পাকালিরা কিচিরমিচির করছে। ভোর হয়েছে খানিকক্ষণ আগেই। জানালার ফাঁক দিয়ে এক ফালি রোদ্দুর এসে আছড়ে পড়ে মেহেরুনের চোখে মুখে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সে। আর মোড়া ভেঙে উঠে বসে হাই তুলতে তুলতে। মাথাটা এখনো ঝিমঝিম করছে তার। ঘুমের রেশটা কাটেনি এখনো। ঘুম ঘুম চোখে আদৃশকে আরামে ঘুমিয়ে থাকতে দেখে মেহেরুনের রাগ হয়। তাতে দাঁত চেপে বলে, আমার ঘুম কেড়ে নিয়ে এখন নিজে ঘুমানো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হঠাৎ পাশে থাকা পানির জগের দিকে নজর পড়তেই মুখে বাঁকা হাসি ফুটে ওঠে মেহেরুনের। গুনগুনিয়ে গান গাইতে গাইতে আদৃশের মুখের উপর ধাম করে পুরো জগের পানিটা ঢেলে দেয়। আখি ঝোড়া সবেমাত্র লেগে এসেছিল, হঠাৎ মুখের উপর ঝপঝপ করে পানি পড়ায় ধরফড়িয়ে উঠে বসে আদৃশ। মেহেরুনের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। আদৃশ এক দৃষ্টে তাকিয়ে থাকে মেহেরুনের দিকে। কিছুক্ষণ এক হাত দিয়ে মুখের উপর থাকা পানির ঝাপটা দেয় মেহেরুনের মুখে। মেহেরুন চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। মেহেরুন কিছু বলতে যাওয়ার পূর্বেই এক হাতে টান দিয়ে মেহেরুনকে একদম নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। মেহেরুন হকচকিয়ে ওঠে আদৃশের এমন কাণ্ডে। আদৃশের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। বুকে খিল ঘুষি দেয় অনবরত, কিন্তু কোনো লাভ হয় না। মেহেরুনের গালে হাত দিয়ে হালকা করে চেপে ধরে আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নাস্তানাবুদ করতে গিয়ে নিজেই তো সকাল সকাল নাস্তানাবুদ হয়ে গেলে, যা পারো না তা করতে যাও কেন? মেহেরুন হাত পা ছুটাছুটি করে বলতে থাকে। ছাড়ুন, ছাড়ুন আমাকে। দরজায় কড়া নাড়া শব্দ পেয়ে আদৃশ ছেড়ে দেয় মেহেরুনকে। হাফ ছেড়ে বাঁচল মেহেরুন। দরজা খুলতে খুলতে আদৃশ হেসে বলে ওঠে, নেক্সট টাইম আর এমন দুঃসাহস দেখিও না মেহেরুন। ভাগ্য ভালো ছিল তাই এখনকার মতো হয়তো ছাড়া পেয়ে গেলে, এরপর কিন্তু আর ছাড়া পাবে না। দরজা খুলতেই দেখে অরণি হাজির। অরণিকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে আদৃশের। হাত ধরে টেনে এনে বসে অরণিকে। সেই সাথে নিজেও বসে পড়ে অরণির পাশে। মেহেরুন উৎসুক হয়ে দেখে। আদৃশ তা দেখে শুকনো হাসে। অরণি মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে মুখটা ভার করে বলল, ঘরে নতুন বউ এলে নাকি বোন হয়ে যায় পর? বিয়ে করে নতুন বউ নিয়ে সোজা সাপটাজের ঘরে চলে এলি? বউ এনেছিস নিজে দেখার জন্য? আমি তো তোর কেউ হই না, এই জন্য তো আমাকে একবারও বলা বা দেখানোর প্রয়োজন বোধও করলি না। আমি যদি এখন না আসতাম তাহলে তার দেখাই পেতাম না তোদের। এতটুকু বলে থামলো অরণি। মেহেরুনের বুঝতে অসুবিধা হয় না অরণি আদৃশের বড় বোন। আদৃশ মুচকি হেসে বলে, আসলে আপু হয়েছে কি? আদৃশকে পুরো কথা বলতে না দিয়ে মেহেরুন বলে উঠল, কোনো মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে তার পরিবার থেকে আলাদা করে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করাটা কতটুকু যুক্তিসঙ্গত বলতে পারেন আপু? অরণি বুঝতে পারে না মেহেরুনের কথার মর্মার্থ, তাই সে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি হয়েছে পরিষ্কার করে বলো। আদৃশ চোখের ইশারায় মেহেরুনকে নিষেধ করে কিছু না বলতে। তা দেখে মেহেরুন ভ্রুক্ষেপ না করে ক্রূর হেসে জবাব দেয়, আপনার ভাই কিন্তু আমায় ঠিক এভাবেই বিয়ে করেছে আপু, এজন্যই হয়তো লজ্জায় আপনার সাথে ফেস করতে চায়নি। মেহেরুনের কথা শুনে অরণি তাকায় আদৃশের দিকে। অরণি এবার কিছুটা আঁচ করতে পেরেছে। সন্দিহান চিত্তে শুধায়, ও যা বলেছে তা কি সত্যি আদৃশ? আদৃশ কটমট করে তাকায় মেহেরুনের দিকে। আদৃশ উঠে চলে যেতে নিলেই অরণি জোর গলায় বলে ওঠে, কোথাও এক পা রাখবি না, আমার প্রশ্নের উত্তর দিয়ে যা। আদৃশ পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলল, মেহেরুনের কথায় কান দিও না আপু। পরিবার ছেড়ে নতুন পরিবেশে এসেছে, এই জন্য হয়তো মাথার ব্যামো হয়েছে। আমি ফিরেই ওকে চেক করব, চিন্তা করো না। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। অরণি আশাহত হয়। এই প্রথম তার ভাইয়ের এমন আচরণ। অজান্তেই অরণির চোখের কোণে অশ্রুকণা জমা হয়। হাত ধরে মেহেরুনকে কাছে টেনে বলল, চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। ও সেজন্য এসেছিলাম, ও যে জন্য এসেছিলাম, এই নাও আমার মায়ের হাতের বালা। মায়ের ইচ্ছে ছিল ছেলের বউকে নিজের হাতে পরিয়ে দিবে, কিন্তু তার হলো কই। মা গত হয়েছেন কিছু কাল আগেই। কথাটা বলেই দীর্ঘশ্বাস ছাড়ে অরণি। মেহেরুন সাদরে গ্রহণ করে বালাখানা। হাতটা অরণির দিকে বাড়িয়ে দিয়ে আবদারের সহিত পরিয়ে দিতে বলল। মুচকি হেসে অরণি মেহেরুনকে পরিয়ে দিল বালাটা। মেহেরুন বুঝতে পারে আদৃশ খারাপ হলেও অরণি খারাপ নয়। তবে আদৃশকে সে প্রতি পদে পদে হেনস্থা করবে বলে মনে মনে পণ করে। বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের চেম্বারে এসে হাজির হয়েছিল আদৃশ। কয়েকটা রোগী দেখার পর এখন আর ভালো লাগছে না। ক্লান্তিতে চোখের পাতা ভার হয়ে আসে তার। তাই চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে নেয় সে। ঠিকমতো ঘুম না হওয়ার কারণে মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। এমন সময় অ্যাসিস্ট্যান্ট রফিক এসে বলে, মে আই কাম ইন স্যার? আদৃশ চোখ বন্ধ রেখেই বলল, কিছু বলবে রফিক?
স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাচ্ছে। আমি অনেকবার বলেছি আপনি ব্যস্ত, কিন্তু সে মানতে নারাজ। যেই হোক না কেন, আমি এখন কারোর সাথেই দেখা করব না। রফিককে সরিয়ে মেয়েলি গলায় একজন এসে বলল। আমার সাথেও কি না? আদৃশ চোখ মেলে তাকাই সেদিকে। যারাকে এই অসময়ে দেখে আদৃশ ভ্রুকুচকে ফেলে, গম্ভীর গলায় শুধায়। এখানে কেন তুমি? কেন, আমি আসতে পারি না বুঝি? আদৃশ হতে কোনো জবাব মেলে না। যারা মুখে হাসি হাসি নিয়ে বলল। আদৃশ ভাইয়া, আপনি আমার যা উপকারী না করলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনার সাহায্য ব্যতীত আমি কিছুইতেই আমার পথের কাঁটা মেহেরুনকে সরাতে পারতাম না। আদৃশ বিরক্তি ভঙ্গিতে বলল। তোমার কথা শেষ হয়েছে, এবার আসতে পারো, আমার কাজ আছে। যারা কাদো কাদো মুখ করে বলল। এভাবে কেন বলছেন ভাইয়া? আচ্ছা, একটা প্রশ্ন ছিল, আপনি মেহেরুনকে বিয়ে কেন করলেন? কথা তো ছিল ওকে বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়ার। তাহলে আমার পার্সোনাল লাইফ আমি বুঝবো। আমি কাকে বিয়ে করবার কাকে করব না তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দিতে বাধ্য নই। জারার মুখটা একেবারেই চুপসে যায়। তার ভাবনা ছিল মেহেরুনকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অর্ধেক সম্পত্তির মালকিন হবে, আর সেই সাথে আদৃশকে বিয়ে করে তার অর্ধাঙ্গিনী হবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো কই? প্ল্যান মাফিক আগাতে গিয়ে মেহেরুনকে হঠাৎ আদৃশের বিয়ে করে নেওয়ায় মাঝপথে বাদ সাধল আদৃশ। একেবারে সব আশায় জল ঢেলে দিল আদৃশ। যারা কাদো কাদো মুখ করে নিঃশব্দে প্রস্থান করে। আদৃশ টেবিলের কার্নিশে মাথা টিকিয়ে চোখ বুজে বসে থাকে। কিছু একটা চিন্তা করে সে ক্ষুব্ধ হাসে, মনে মনে বলে। তুমি নিশ্চয়ই আমার চেয়ে বুদ্ধিমান নও। অফিসের জরুরি কাজ পড়ে যাওয়ায় ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে যেতে হয়েছিল আলভিকে। বেশ রাত করে যাওয়ায় রাতটা নিকটস্থ এক কলিগের বাসাতেই কাটাতে হয়েছে তাকে। কলিগের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের টুকটাক কাজ সেরে একেবারে বিকেলের দিকে ফিরে আসে নিজ বাড়িতে সে। আজ অন্যদিনের তুলনায় বাড়ির পরিবেশটা কেমন থমথমে, অথচ এই সময় তো সাধারণত হৈ হৈ পড়ে যায়। এই বিষয়টা বড় অবাক করে আলভিকে। ব্যাগটা নিজ কক্ষে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয় আলভি। মেহেরুনের রুমের সামনে গিয়ে থমকে যায়। রুমটা ফাঁকা পড়ে আছে, জিনিসপত্র সব একেবারে অগোছালো, অথচ এই রুমটা সবসময় পরিপাটি থাকতো। আর মেহেরুন তো সাধারণত বিকেলের দিকে নিজ কক্ষে পড়ে। আলভি প্রতিদিন এসে দেখে মেহেরুন পড়ায় ফাঁকি দিচ্ছে কিনা। তাহলে আজ হঠাৎ কী হলো? এসব ভাবতে ভাবতে হাঁটছিল আলভি, হঠাৎ ধাক্কা খায় জারার সাথে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে আলভি, ধমকে সুরে বলে ওঠে। দেখে শুনে চলতে পারিস না নাকি? যারা মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল। আমি আবার কি করলাম? তুমি তো অন্যদিকে তাকিয়ে হাসছিলে ভাইয়া। আলভি কোনো উত্তর দেয় না। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই যারা বলে উঠল। কাকে খুঁজছিলে ভাইয়া? মেহেরুন আপিকে নিশ্চয়ই। আলভি পেছনে ফিরে হাসিসূচক মাথা নাড়ায়। যারা মুখ বেঁকিয়ে তার ছেলে সুরে বলল। তার দেখা আর পাবে কিভাবে? সে তো এখন তার শ্বশুর বাড়িতে। আলভি অবাক হয়ে যায়, ব্রুকুচকে বলল। কি বলছিস? পরিষ্কার করে বলতো। মেহেরুন আপির বিয়ে হয়ে গেছে, এই তো গতকালই। আলভি চমকায়, চিৎকার করে বলে। কি? মেহর বিয়ে হয়ে গিয়েছে আর আমি ভাই হও জানতে পারলাম না? মানে কি এসবের? আলভি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা মা বাবার রুমের সামনে চলে যায়। যারাও আলভির পিছন পিছন গিয়ে দাঁড়ায়। তাদের রুমের দরজা বন্ধ। বেশ কয়েকবার কড়া নাড়ে, কিন্তু কোনো সারা শব্দ মেলে না। হতাশ হয়ে ফিরে চলে আলভি। সব কেমন যেন উলট পালট লাগছে তার কাছে। পুনরায় যারাকে ডেকে জিজ্ঞেস করে। আচ্ছা, কার সাথে বিয়ে হয়েছে মেহর? কেন, তোমার বাসপানকা পেয়ারি বন্ধু আদৃশ ভাইয়ার সাথে। জানো না তুমি? কথাটা বলেই ভেঙচি কেটে চলে যায় যারা। আলভি রেগে যায় প্রচণ্ড। বন্ধুত্বের মর্যাদা এভাবে ক্ষুণ্ণ হবে সে কখনো ভাবেনি। আর আদৃশ যে এমন করে বসবে তার কল্পনারও বাইরে ছিল। আর কিছু না ভেবে এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় আদৃশের বাড়িতে। গোধূলি লগ্নে চেম্বার থেকে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে আদৃশ। বাড়িতে প্রবেশ করতে করতে দেখল আলভি, অরণি, মেহেরুন থমথমে মুখে বসে আছে। প্রথমে আলভিকে এখানে দেখে অবাক হয়। পরক্ষণেই আদৃশ ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে আলভির দিকে লক্ষ্য করে মুচকি হেসে বলল। আরে ইয়ার কি অবস্থা তোর? কোথায় ছিলি তুই? এত ব্যস্ত ছিলাম যে তোকে কিছু বলার সময় হয়ে ওঠেনি রে। এতটুকু বলে শেষ করার আগেই আলভি হাত নাড়িয়ে থামতে বলে। আদৃশের মুখোমুখি দাঁড়িয়ে ক্ষুদ্র গলায় বলে ওঠে আলভি।
তোকে বিশ্বাস করেছিলাম আর তুই তার প্রতিদান স্বরূপ ঠকিয়েছিস। লজ্জা করলো না আমার বোনের দিকে নজর দিতে? আমার নিষ্পাপ বোনটাকে মিথ্যা অপবাদ দিতে তোর বিবেকে বাঁধেনি? তোর যখন আমার বোনকে এতই পছন্দ তাহলে আমাকে বলতে পারতিস, তা না করে তুই কেন ছলচাতুরির আশ্রয় নিলে? আদৃশ অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তুই আমার পুরো কথাটা শোন আলভি, তাহলে তুই বুঝতে পারবি। তোর আর কি কথা শোনার আসে? ঠকবাস, চোর বেঈমান, বন্ধুত্বের মর্যাদা রাখতে জানিস না, আবার আসিস কথা বলতে। তুই ভুল বুঝছিস আমাকে। আদৃশ কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদৃশের গালে আলভি। আদৃশ গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে আলভির দিকে। নিজ কক্ষে অনবরত পায়চারি করে চলেছে যারা। কিছুক্ষণ পরপর দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। নাজিয়া সুলতানা মেয়ের এমন পায়চারি মনোভাব থেকে বিরক্তির সহিত বললেন, কি হয়েছে? এমন পাইচারি কেন করছিস? যারা মায়ের দিকে তাকায়, ক্রন্দনরত সুরে বলল, ভাবলাম মেহরুনকে এ বাড়ি থেকে বের করে দিতে পারলে তবেই হয়তো শান্তি মিলবে, কিন্তু আরও উল্টো ঝামেলা এসে ঝুলে বসলো। চিন্তিত সহিত নাজিয়া সুলতানা বলল, কি ঝামেলা বাঁধলো আবার? ঝামেলাটা আদৃশ ভাইয়া পাকিয়েছে। কথা ছিল মেহরুনকে এই বাড়ি থেকে ছলা কৌশল করে বের করে দেওয়া, কিন্তু সে তো উল্টো মেহরুনকে বিয়ে করে বসলো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল আদৃশ ভাইয়া। আদৃশ ভাইয়ার মনে মনে যে এসব চলছিল এ জানলে আমি কখনোই আমার পরিকল্পনা কথা তাকে বলতাম না। জানো মা, আজ সকালে আদৃশ ভাইয়ার চেম্বারে গিয়েছিলাম। ভাইয়া আমায় অপমান করে বের করে দিয়েছিল। সব মেহরুনের জন্য হয়েছে। কি হবে এখন আমার মা? আদৃশ ভাইয়াকে আর এ জন্মে পাওয়া হলো না আমার। বলেই কান্নায় ভেঙে পড়ে যারা। নাজিয়া সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মাথায় তার ভিন্ন পরিকল্পনা চলছে। কিছুটা ভেবে তিনি হঠাৎ হেসে ওঠেন। যারা ক্রন্দনরত অবস্থায় তার মায়ের দিকে অবাক হয়ে তাকায়। নাজিয়া সুলতানা ক্রূর হেসে বলে ওঠেন, আদৃশ তোর হয়নি তো কি হয়েছে? আলভি আছে না? যারা অবাক হয়ে বলে ওঠে, সি মা, এসব কি বলছো তুমি? আলভি ভাইয়া আর আদৃশ ভাইয়া কি এক হলো নাকি? ছোটবেলা থেকে আলভি ভাইয়াকে নিজের ভাইয়ের মতো মনে করে এসেছি। তো কি হয়েছে? আলভি তোর আপন ভাই না, তোর চাচাতো ভাই হয়। তবুও মা। নাজিয়া সুলতানা বেশ বিরক্তি নিয়ে বললেন, আমি তোর মা, তাই তোর থেকে বুদ্ধিও আমার বেশি। যা বলছি তাই চুপচাপ শোন, কথার মধ্যে কথা বলবি না একদম। যারা চুপচাপ হয়ে বসে থাকে। নাজিয়া সুলতানা পুনরায় বলতে শুরু করলেন, শোন, আদৃশের থেকে আলভির সম্পদ ও কিন্তু কোনো অংশে কম নয়। মেহেরুন তো চলেই গেছে, আলভি এবার পুরো সম্পদ পাবো। ওকে বিয়ে করলে তুইও ওর পুরো সম্পদের অংশীদার হবি। তারপর না হয় আলভিকে সরিয়ে ফেলে আদৃশকে বিয়ে করলি, তখন তো তুই এই পুরো সম্পদের মালকিন হয়ে যাবি আর আদৃশকেও পেয়ে যাবি। আদৃশকে পেয়ে যাবে এই কথাটা শুনে যারার চোখ মুখ চিকচিক করে ওঠে। চোখের পানি দুহাত দিয়ে মুছে নেয়। পরক্ষণে কিছু একটা ভাবতেই মুখে আবার আধার নেমে আসে তার। নাক টেনে নিয়ে চিন্তিত সুরে শুধায়, কিন্তু মেহরুনকে যদি আদৃশ ভাইয়া ছাড়তে না চায় তখন কি হবে? নাজিয়া সুলতানা মুচকি হেসে বলেন, তুইও কি মেহেরুনের থেকে কম সুন্দরী নাকি? শোন, পুরুষ মানুষ সৌন্দর্যের পূজারী হয়, বুঝলি? আর মেহেরুনের নামে তো কোনো সম্পদও নেই। আলভিকে বিয়ে করে যখন ওকে পথ থেকে সরিয়ে ফেলবি, তখন তো সব সম্পত্তির মালকিন তুইই হবি। তখন দেখবি আদৃশ এমনিও পাত্তা দিবে তোকে। মায়ের কথা শুনে যারা হেসে ওঠে। তারা মেতেছে এক ঘৃণ্য ষড়যন্ত্রে। এই ষড়যন্ত্র থেকে কি আদৌ মুক্তি মিলবে আদৃশ, মেহেরুন আর আলভির? নাকি ওদের ঘৃণ্য ষড়যন্ত্রের কবলে পড়ে তিনজনের জীবনই দুর্বিষহ হয়ে উঠবে? ডাইনিং টেবিলের উপর থাকা কাচের গ্লাসটা ঠাস করে মেঝেতে পড়ে যাওয়ায় চারপাশে ঝনঝন আওয়াজ তুলে কাচের টুকরোগুলো পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাগে আদৃশের সর্বাঙ্গ কাঁপতে থাকে। ইতোমধ্যে তার মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে ক্রোধে। পাশে থাকা কাচের গ্লাসটা এইমাত্র ভেঙেছে আদৃশ। ভাঙা কাচের টুকরো হাতে লাগায় বেশ খানিকটা হাত কেটে যায় তার।
হাত থেকে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। আদৃশের এমন রাগ দেখে হতবিহ্বল হয়ে পড়ে আলভি। ওর এমন রাগের আগে কখনো দেখেনি আলভি। এমনটা হবে জানলে সে আদৃশকে থাপ্পড় মারত না। আলভি অনেকটা রাগের বশবর্তী হয়ে থাপ্পড় মেরে বসেছে আদৃশকে। নিজের বোনকে নিয়ে এমন ওলট পালট কথা কোন ভাই সহ্য করতে পারে এসব? অরণিও বেশ অবাক হয় নিজের ভাইয়ের এমন আচরণে। টেবিলের উপর ধাম করে কয়েকটা ঘুষি মারে আদৃশ। অরণি গিয়ে আটকে ফেলে। অরণি ধমকের সহিত বলল, কি পাগলামি শুরু করেছিস তুই? হাত কেটে রক্ত পড়ছে তো, বন্ধ কর তোর এসব পাগলামি। যা বলবি ঠিকঠাক করে বল, অযথা ঝামেলা করিস না। কথাটা বলেই হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স আনতে যায় নিজ কক্ষ থেকে অরণি। ব্যান্ডেজ করে দেয় আদৃশের হাতে অরণি। আদৃশের গালে আলতো থাপ্পড় মেরে বলল, কতটা হাত কেটেছে খেয়াল আছে কি কোনো? অরণির কথাতে অসহায় চাহনিতে তাকায় আদৃশ। অসহায় কণ্ঠে বলল, ওরা কেউ আমাকে বিশ্বাস করবে না আপু, বলেও লাভ হবে না হয়তো। দেখো, আমার পুরো কথা না শুনেই আমাকে থাপ্পড় মারতেও দুবার ভাবলো না আলভি। আজ আমার সবচেয়ে কাছের বন্ধুও বিশ্বাস করছে না আমায়। এখন তো নিজের উপর নিজেরই রাগ হচ্ছে আমার। অরণি আশ্বস্ত করে আদৃশকে। আদৃশ ভরসা পায় একটু। এই একটা মানুষই তার একমাত্র ভরসার স্থান, তার আপন বড় বোন অরণি। উঠে দাঁড়িয়ে আলভির কাছে গিয়ে কোনো পণিতা ছাড়াই আদৃশ বলল, আলভি, তুই আমায় ভুল বুঝছিস। হ্যাঁ মানছি, আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার। তোদের সামনে বড় বিপদ। তোরা যাদেরকে আপন ভেবে নিজ বাসায় আশ্রয় দিয়েছিস, তারাই তোদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আদৃশের কথা শুনে ভ্রুকুচকে তাকায় আলভি। সন্দেহের সহিত বলে ওঠে, আবারও নিজের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছিস বুঝি? আদৃশের রাগ হয় ভীষণ। টেবিল চাপড়ে জোর গলায় বলল, আরে, নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? তোর চাচি আর চাচাতো বোন যারাই মূল কালপ্রিট, তারাই তো। আদৃশের কথা শেষ হওয়ার আগেই আলভি থামিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, খবরদার, ওদের সম্পর্কে একটা বাজে কথাও বলবি না, বলে দিলাম। উনি শুধু আমার চাচি নন, আমার দ্বিতীয় মা। নিজের দোষ ঢাকার জন্য এখন আমার চাচি আর যারার নামে মিথ্যা অপবাদ দিতে তোর লজ্জা করছে না? তোকে বিশ্বাস করে আমি প্রথমবার ঠকেছি, কিন্তু দ্বিতীয়বার আর এই একই ভুল করব না আমি। আদৃশ এবার তেড়ে যায় আলভির কাছে। অরণি ধরে ফেলে, আটকানোর চেষ্টা করে, কিন্তু আদৃশকে কিছুতেই থামানো যাচ্ছে না। আদৃশ এবার চিৎকার করে বলে ওঠে, তোরা দুই ভাই বোনই মাথা মোটা। আচ্ছা, মেহরুনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুই কি কিছুই বুঝতে পারছিস না? আর কিভাবে বললে বুঝবি তুই? মেহেরুনের ফোন বাজছিল বলে ফোনটা রিসিভ করে ফোনে কথা বলতে বলতেই রুমের ব্যালকনির পথে পা বাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ নিচে এত চিৎকার চেঁচামেচি আর কাছের কোনো কিছু ভাঙার শব্দে কিছুটা ঘাবড়ে যায় মেহেরুন। ফোনটা কেটে দিয়ে তাই দ্রুত পদে নিচে নেমে আসে সে। মেহেরুনকে নিচে নামতে দেখে আদৃশ মেহেরুনের কাছে এসে তাকে তার রুমে আসতে বলল। মেহেরুন দ্বিধায় পড়ে যায়, এজন্য চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আদৃশ কিছু দূর যাওয়ার পর যখন দেখে মেহেরুন এখনো আসেনি, তখন পেছনে ফিরে ভ্রুকুচকে ধমকের সুরে বলে ওঠে, কি হলো? আমার রুমে আসতে বললাম না তোমায়, শুনতে পাওনি নাকি? কিন্তু মেহেরুন তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ে না। এটা দেখে আদৃশ আরও রেগে যায়। আর কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে ওঠে, মেহু এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমার সঙ্গে বাড়ি যাবি এখনই। ভাইয়ের কথা শুনে মেহেরুন আরও বেশি দ্বিধা দ্বন্দ্বে নিপতিত হয়। আলভি আরও একবার বলার সাথে সাথে যাওয়ার জন্য উদ্ধত হতেই আদৃশ চিৎকার করে বলে ওঠে, মেহেরুন, আর এক পাও যদি সামনে আগাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। আলভি আদৃশের দিকে এক পলক তাকিয়ে মেহেরুনের হাত ধরে সামনের দিকে যেতে থাকে। আদৃশ দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে মেহেরুনের। থমকে যায় মেহেরুন। মেহেরুন এবার বেশ বিরক্তি নিয়ে বলল, আমার হাত ছাড়ুন আপনি। ছাড়বো না, কি করবে তুমি? আদৃশ নির্লিপ্তভাবে জবাব দেয়। আবারও আলভি যখনই মেহেরুনের হাত ধরে নিয়ে যেতে চাইল, তখনই এক টানে মেহেরুনকে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। ফলে মেহেরুন হকচকিয়ে যায়। আলভি অবাক হয়ে তাকায় এদের দিকে। আদৃশ তাতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, মেহেরুন আমার বিবাহিতা স্ত্রী, ও এখানে আমার সাথেই থাকবে। আমি ব্যতীত ওকে জোর করার অধিকার কারো নেই। আমিও দেখে নিব কে আমার কাছ থেকে আমার বউকে সরিয়ে নেয়। মেহেরুন ক্ষুব্ধ গলায় বলে ওঠে, আমি মানি না এই বিয়ে। আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছে থেকে আমার পরিবারকে আলাদা করেছেন। এখন আমার ভাইকেও কেন আলাদা করতে চাইছেন আমার কাছ থেকে? আপনি বড্ড খারাপ মানুষ। এজন্য আপনার মতো মানুষকে দেখলে আমার ঘৃণা হয় ভীষণ।
আদ্রিস শক্ত করে চেপে ধরে মেহেরুনকে। মেহেরুন কোকিয়ে ওঠে। আদ্রিস আর এক মুহূর্ত সময় অপচয় না করে মেহেরুনকে হঠাৎ কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে যায়। আলভি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। অরণি মনে মনে বলে, মেহরুনের কপালে কি আছে কে জানে। ঠাস করে বেশ কিছুটা জোরে শব্দ করেই দরজাটা আটকে দেয় আদ্রিস। মেহেরুনকে বিছানায় আলতো করে বসিয়ে দেয়। মেহেরুন ভয়ে জড়সড় হয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণে চুপটি করে বসে থাকে। তিত্তির করে তার লাল গোলাপের পাপড়ির মতো ওষ্ঠাধর কেঁপে উঠতে থাকে কিছুক্ষণ পরপর। আদ্রিস এক পা করে এগিয়ে এসে মেহেরুনের পাশে বসে। মেহেরুনের চোখে অশ্রু টলমল করছে। আদ্রিস তা দেখে সযত্নে মুছে দেয়। গালটা টেনে দিয়ে মুচকি হেসে ফেলে বলল, বোকা মেয়ে, কাঁদছো কেন তুমি? আদ্রিস বুঝতে পেরে নিজের বুকে জড়িয়ে নেয় মেহেরুনকে। মেহেরুন আদ্রিস হতে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। আদ্রিস ছেড়ে দেয় মেহেরুনকে। ক্রন্দনরত মেহেরুনের থুতনিতে আলতোভাবে হাত রেখে মুখের কাছে মুখ এনে আড়ষ্ট কণ্ঠে বলল, একবার যখন আমার জালে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছ, তখন আমি হতে এত সহজে তোমার নিস্তার মিলবে না মেহেরুন। কারণ আমার বাহুডোরে আবদ্ধ তুমি। আমার মৃত্যুর আগ পর্যন্ত কিছুতেই তুমি ছাড়া পাবে না আমার থেকে। মেহেরুন স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে আদ্রিসের পানে। দেয়াল ঘড়িতে ঘন্টা মিনিটের কাঁটা টিকটিক করে আওয়াজ তুলে জানান দিচ্ছে এখনও রাত 12টা বাজতে প্রায় মিনিট 3 মতো বাকি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিক বাদেই বিজলি চমকাচ্ছে। সেই সাথে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। বাতাসের তাণ্ডবে কিছুক্ষণ পরপর জানালার পর্দাগুলো উড়ে চলেছে। বিছানার পাশ ফিরতেই মেহেরুনের জায়গায় হাত পড়তেই অনুভব করে বিছানায় নেই মেহেরুন। ধরফরিয়ে উঠে বসে আদ্রিস। বাইরে থেকে আসা রোড লাইটের মৃদু আলোয় রুমের জমাট বাঁধা অন্ধকার ভাবটা মিলিয়েছে যেন কিছুটা। এদিক ওদিক চোখ বুলায়, কিন্তু কোথাও মেহেরুনের ছায়াও মেলে না। এত রাতে মেয়েটা গেল কোথায় তবে? ভেবে চিন্তিত হয়ে পড়ে আদ্রিস। বিছানা ছেড়ে উঠে যায় সে। বিদ্যুৎ না থাকায় বেড সাইড টেবিল হতে টর্চ লাইটটা হাতড়ে নেয় সে। আলো জ্বালিয়ে ব্যালকনির পথে পা বাড়ায়। সেখানে গিয়েও হতাশ হতে হয়। না, মেহেরুন নেই সেখানে। বাসার অন্যান্য ঘরগুলোতে খুঁজল, কিন্তু পেল না কোথাও মেহেরুনকে। এবার আদ্রিস বেশ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ ছাদ থেকে কারো নুপুরের পদধ্বনির আওয়াজ শুনতে পায় আদ্রিস। দেরি না করে তাই দ্রুত পদে ছাদের পথে পা বাড়ায়। ছাদে গিয়ে মেহেরুনকে দেখে থমকে যায় আদ্রিস। চোখের দৃষ্টি শীতল হয়ে যায় তার। সামনে আর এক পাও আগাতে পারে না সে। এত রাতে কাউকে কিছু না বলে পাগলের মতো বৃষ্টিতে ভিজতে আসার কারণে যে মেহেরুনকে বকবে বা কিছু বলবে তার হলো কই। সেখানেই সে ঠায় দাঁড়িয়ে মনোমুগ্ধকর রূপসী মানবীকে মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মেরুন রঙের একটি থ্রিপিস পরে বৃষ্টিতে ভিজছে মেহেরুন। ফলে ভিজে যাওয়া জামাটা মেহেরুনের গায়ের সাথে একদম লেপ্টে আছে। চোখে মুখে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে অবিরত। ফলে তার সৌন্দর্য যেন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চোখ বন্ধ করে আনন্দে হাত পা ছড়িয়ে বৃষ্টিতে সমানে ভিজেই চলেছে মেহেরুন। কোমর অবধি খোলা লম্বা ঘন চুলগুলো ভিজে টপ টপ করে পানি ঝরছে। এক মনে বৃষ্টিতে ভেজার কারণে আদ্রিসকে খেয়াল করেনি মেহেরুন। মেহেরুন তো তার আপন মনে বৃষ্টিতে ভিজতেই ব্যস্ত। এবার হুঁশ ফিরে আদ্রিসের। এত রাত্রে যে বৃষ্টিতে ভেজার কারণে মেহেরুনের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে, সে আশঙ্কায় আদ্রিস মেহেরুনকে ডাক দেয়। মেহেরুন চমকে পেছনে তাকায়। আদ্রিস গম্ভীর কণ্ঠে বলে উঠল, অনেক তো ভিজেছ, এখন আর ভিজতে হবে না মেহেরুন। যতটুকু ভিজেছ তাতে করে ঠান্ডা বসে যাবে, নিচে চলো এবার। মেহেরুন অনুনয়ের সুরে বলল, আর একটু থাকি না, ভালোই তো লাগছে বৃষ্টিতে ভিজতে। আদ্রিস আপত্তি জানায়। মেহেরুন ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ গগন বিধারী মেঘ গর্জনে মেহেরুন ভয়ে দৌড়ে চলে আসতে নিলেই পিছলে পড়ে যেতে নেয়। দৌড়ে ফেলে আদ্রিস। মেহেরুন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই বুঝে পড়ে গেল সে, কিন্তু না, সে পড়েনি। পিটপিট করে চোখ মেলতেই দেখলো আদ্রিস মেহেরুনকে ধরে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেহেরুন। আদ্রিস এবার কিছুটা ধমকে সুরে বলল, দেখেও চলতে পারো না মেয়ে? তাল সামলাতে না পেরে পিছলে যখন পড়েই যাও, তাহলে বৃষ্টিতে ভিজতে আসো কেন? আমি না থাকলে তো আজ কোমর ভেঙে বসে থাকতে। বলেই আদ্রিস ছেড়ে দেয় মেহেরুনকে। আদ্রিসের কথায় কোনো পাত্তা না দিয়ে সুযোগ পেতেই আবারও দৌড়ে চলে যায় বৃষ্টিতে ভেজার জন্য মেহেরুন। ততক্ষণে অবশ্য বৃষ্টির তোড় কমেছে কিছুটা। সাথে সাথে আদ্রিসও মেহেরুনের পিছু পিছু ছুটে চলে।
দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে আদৃশকে দেখে ফিক করে হেসে ফেলে মেহেরুন। হঠাৎ একজোড়া কালো হাত এসে মেহেরুনকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। মেহেরুন ভয়ে চিৎকার করে ওঠে। আদৃশ ছুটে চলে সেদিক পানে, কিন্তু পথ যেন ফুরোচ্ছে না। আশ্চর্য, মেহেরুন হতে তার কয়েক কদমের ব্যবধান ছিল, তাহলে সে মেহেরুনকে ধরতে পারছে না কেন? মেহেরুন চিৎকার করে কাঁদতে কাঁদতে আদৃশকে বলল, আমায় বাঁচান আদৃশ, ওরা আমায় বাঁচতে দেবে না। আদৃশ ছুটে চলে সেদিক, কিন্তু তার আগেই চোখের সামনে মেহেরুনকে জমাট বাঁধা অন্ধকারের চাদরে মুড়ে নেয়। কোথাও কোনো অস্তিত্ব পাওয়া যায় না আর মেহেরুনের। মেহেরুন বলে চিৎকার করে ওঠে আদৃশ। ঘুমের মধ্যে চিৎকার করতে করতে ধরফরিয়ে উঠে বসে আদৃশ। হালকা ঠান্ডার মধ্যেও সে অবিরত ঘেমে চলেছে আর সাথে সমানে হাঁপাচ্ছে। আদৃশের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় মেহেরুনের। দ্রুত উঠে বসে সে। আদৃশকে এমন করতে দেখে মেহেরুন চিন্তিত সুরে বলল, কি হয়েছে আপনার? মাঝরাতে এমন করে চিৎকার করছেন কেন? নিজের পাশে মেহেরুনকে সুস্থ স্বাভাবিক দেখে স্বস্তি ফিরে পায় আদৃশ। তাহলে একটু আগে যা হয়েছিল তা কি স্বপ্ন ছিল? কি সাংঘাতিক স্বপ্ন! আর একটু হলেই তো প্রাণ পাখি উড়ে যেত। পরপর 3 বার থুতু দেয় বুকে। তবুও ভয়ের রেশটা যেন এখনো কাটেনি আদৃশের। এখনো সে যেন একটা ঘোরের মধ্যে আছে। ইতোমধ্যে চোখে পানি চলে এসেছে তার। মেহেরুন বুঝতে পারে না কি হয়েছে আদৃশের। আদৃশের এমন অবস্থা দেখে মেহেরুন আবারও বলল, আপনি এমন ঘামছেন কেন? পানি খাবেন? কি হয়েছে আপনার? আদৃশ মেহেরুনের দুগালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো মেহেরুন? কিছু হয়নি তো তোমার? আমি থাকতে তোমার কিছু হবে না, ভয় পেও না তুমি। মেহেরুন এবার বেশ বুঝতে পেরেছে আদৃশ হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, যে কারণে ভয় পেয়েছে ভীষণ। বেচারার জন্য মায়া হয় মেহেরুনের। কি ভয়টাই না পেয়েছে আদৃশ। তবুও আদৃশের কথার ভুল ধরতে চিন্তিত ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল, নিজে ভয় পেয়ে আমায় বলছেন আমি যেন ভয় না পাই? আদৃশ কিছু বলে না। মেহেরুন যে সুযোগ বুঝে তাকে নিয়ে মশকরা করছে তা বুঝতে অসুবিধা হয় না তার। মেহেরুনের দিকে এক পলক তাকিয়ে শক্ত করে মেহেরুনকে জড়িয়ে নেয় নিজের বুকে। মেহেরুন বোকা বনে যায় আদৃশের এমন কাণ্ডে। না চাওয়া সত্ত্বেও আদৃশের পিঠে হাত বুলিয়ে দেয় মেহেরুন। আদৃশকে অনেক কষ্টে শান্ত করে পানি খাইয়ে শুয়ে দেয় সে। মাঝরাতে উঠে আদৃশের এমন পাগলামি দেখে মেহেরুন কপাল চাপড়ে তাই মনে মনে বলল, শেষমেশ কোন পাগলের পাল্লায় যে পড়লাম। সারা রাত এপাশ ওপাশ করেও দু চোখের পাতা এক করতে পারেনি আলভি। মাথায় রাজ্যের চিন্তা থাকলে কি আর ঘুম আসে কারো চোখে? ছোটবেলার বন্ধুর এমন বেইমানি কিছুতেই মেনে নিতে পারছে না সে। মেহেরুনের আবার কোনো ক্ষতি না করে বসে আদৃশ। এসব চিন্তা করতে করতে মাথা ধরে আসছে যেন আলভির। আলভিকে অরণি অনেকবার তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে থাকেনি। সোজা বাড়ি এসে নিজের কক্ষে চলে আসে। রাতের খাবারটুকু পর্যন্ত মুখে তুলেনি। মেহেরুন চলে যাওয়ার পর বাড়ির থমথমে পরিবেশটা কাটেনি এখনো। সব মিলিয়ে প্রচুর বিরক্ত সে। কপালে এক হাত ঠেকিয়ে তাই শুয়ে আছে বিছানায়। এমন সময় রুমে প্রবেশ করে কেউ। অন্ধকারে ছায়ামূর্তির মুখ স্পষ্ট বোঝা যায় না ঠিক। ছায়ামূর্তিটি ধীর পায়ে আলভির দিকে এগিয়ে আসতে থাকে। রুমে কারো উপস্থিতি টের পেতেই চোখ মেলে সেদিকে তাকায় আলভি। এই অসময়ে মেহনত আকবরের আগমনে আলভি কিছুটা অবাক হয়ে উঠে বসে। চিন্তিত গলায় শুধায়, কেন, কি সমস্যা হয়েছে বাবা? মেহনত আকবর মাথা নাড়ালেন। ছেলের পাশে বসতে বসতে তিনি বললেন, কখন এলি তুমি? টেরও তো পেলাম না। শুনেছি তা প্রায় ঘন্টাখানিক হবে বোধহয়। খেয়েছো? কিছু খায়নি বললে হয়তো বাবা চিন্তায় পড়তে পারে। এই জন্য আলভি মাথা নাড়িয়ে সাই জানায়। কথা ঘোরাতে তাই প্রসঙ্গ পাল্টিয়ে বলে, আচ্ছা বাবা, আমার কিছু জানার ছিল। কি বলো? হঠাৎ এভাবে তাড়াহুড়ো করে আদ্রিদের সাথে মেহুর বিয়ে দিলে, এমনকি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না, কিন্তু কেন? মেহনত আকবর কিছু সময় চুপ করে রইলেন। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তবে মেহেরুন আমায় এই বিষয়ে কোনো কথা বলেনি। ও যদি আমায় আগে থেকে বলতো তাহলে তো আর জল এত দূর গড়াতো না। শুধু শুধু অশান্তি ডেকে আনার কি কোনো মানে ছিল? আলভি বিস্ময়কর চাহনিতে তাকায় মেহনত আকবরের দিকে। কণ্ঠে অবাকতা এনে বলল, কি বলছো এসব? ওরা একে অপরকে ভালোবাসতো, ইম্পসিবল। আদ্রিস বলেছে তোমায় এসব? মেহনত আকবর মাথা নেড়ে সাই জানায়। আলভি গম্ভীর কণ্ঠে বলল, আদ্রিস একটা বেঈমান, মিথ্যাবাদী। ওর কথা কেন বিশ্বাস করলে তুমি? ও আমারও না থাকার সুযোগ নিয়েছে। আমি থাকলে এমন কিছুই হতো না। খুব শীঘ্রই মেহ আর আদ্রিসের ডিভোর্সের ব্যবস্থা করে ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনবো আমি।
দরকার পড়লে ওর অনেক বড় জায়গায় ধুমধাম করে বিয়ে দিব আমি। মেহনত আকবর চটে গেলেন, ছাড়ি দিয়ে বললেন, ভুলেও যেও না আমি এখনো বেঁচে আছি। আমার থেকে বেশি বুঝতে যেও না। আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। আদৃশের সাথে মেহরুন ভালো থাকবে। আলভি চুপচাপ করে বসে থাকে। মেহনত আকবর নিজেকে স্বাভাবিক করে বললেন, হ্যাঁ, আদৃশ অবশ্যই অন্যায় করেছে, কিন্তু তবুও বলছি আদৃশকে ভুল বুঝো না। ও যা করেছে তা তোমাদের ভালোর জন্যই করেছে। ও বলেছে আমায় সব। আমার বাহ, এত কিছুর পরও ওকে ভুল বুঝবে না, চমৎকার। আসলে তোমরা কি চাইছো আমার বোনের জীবনটা একেবারে শেষ করে দিতে কি, তাই তো? মেহনত আকবর আলভির মাথায় হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। আলভির কথার উত্তর না দিয়ে তিনি নিজের মতো করেই বললেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? যারা আর নাজিয়াকে এ বাড়িতে ঠাঁই দেওয়া। আলভি বিস্ময় নিয়ে তাকায় মেহনত আকবরের দিকে। তার বাবা কিসব আবল তাবল বলছেন। গাম্ভীর্যতা ঠিক রেখে তিনি আবারও বললেন, আমার ছোট ভাইটা হঠাৎ মারা যাওয়ায় মা মেয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তাদের থাকা খাওয়ারও কোনো জোর ছিল না। কারো দুয়ারেও তাদের ঠাঁই মেলেনি। শেষমেশ এসব দেখে তোমার মায়ের মনে ভীষণ মায়া হয়। তখন তাদের আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু কে জানতো তারাই আমাদের উপকারের প্রতিদান স্বরূপ পিছন থেকে ছুরি বসাবে। আলভি অবাক হয়ে বলল, মানে আমি তোমার কথার কিছু বুঝতে পারছি না বাবা। দাঁড়াও, সব বুঝিয়ে বলছি। মেহরুনের সাথে আদৃশের বিয়েটা আমি এমনি দেইনি, দিতে বাধ্য হয়েছি এক প্রকার। প্রথমে মেহরুনকে ভুল বুঝলেও আসলে দোষটা মেহরুনের নয়, আদৃশের প্ল্যান ছিল সব। আলভি চটে যায়। মাঝপথে মেহনত আকবরকে থামিয়ে বলল, দেখছো, আমি বলেছিলাম না ও একটা লম্পট। আমার বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ও। ওটা তো ওর অভিনয় ছিল। আলভি রেগে বলল, ও তো মস্ত বড় একটা অভিনেতা, নইলে আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতো না। পুরো কথা তো আগে শেষ করতে দাও, তারপর কথা বলো। মেহনত আকবর কিছু বলার জন্য উদ্যত হতেই দরজার অপারে কারো ছায়ামূর্তি নজরে আসে তার। থেমে যান তিনি। উঠে সে পথেই পা বাড়ান। আলভি শুধু অবাকের উপর অবাক হচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে ওঠে যারা। মেহনত আকবর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন জারার দিকে। ধমকে সুরে বলেন, এত রাতে এখানে কি করছো তুমি? ভয়ে কেঁপে ওঠে যারা। আমতা করে বলল, না মানে আসলে আলভি ভাইয়াকে একটু দেখতে এসেছিলাম। এত রাতে আলভিকে দেখে তুমি কি করবে? যারা কি উত্তর দিবে ভেবে পায় না। দাঁত দিয়ে সমানে নখ কামড়াতে থাকে সে। মেহনত আকবর এবার ঘাড় ফিরিয়ে আলভির দিকে তাকিয়ে বললেন, তুমি কি যারা ডেকেছিলে? আলভি প্রকুচকে বলল, কই না তো, ওকে কেন আমি ডাকতে যাব? যারা আরো বেশি ঘাবড়ে যায়। এবার সে কি করবে? যারাকে ঘামতে দেখে মেহনত আকবর বললেন, এই ঠান্ডায় এত ঘামছো কেন তুমি? না মানে কিছু না, আমি এখন যাই তবে। যারা ভয়ে আমতা করে কোনো মতে কথাটা বলে। মায়ের কথা মতোই তাকে আলভির রুমের সামনে আসতে হয়েছে। কিন্তু তার চাচাতো ভাইয়ের রুমে যে তার চাচাও থাকবে তা জানা ছিল না যারার। আর কোনো উপায় খুঁজে না পেয়ে তাই দূরে চলে যায় নিজের রুমে। যারা চলে যাওয়ার দিকে মেহনত আকবর ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওকে থামাতে চাইলেও পরে কি মনে করে আর থামালেন না। আলভির পাশে গিয়ে পুনরায় বসলেন তিনি। আলভি জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? যারা এত রাতে তোমার রুমের সামনে কি করতে এসেছিল সেটাই ভীষণভাবে ভাবিয়ে তুলছে আমাকে। হয়তো কিছু বলতে এসেছিল। তুমিও না সামান্য একটা বিষয় নিয়ে এত ভাবো। যদি কিছু বলারই থাকতো তাহলে ও ভয়ে দৌড়ে কেন চলে গেল, আর আমাকে ভূত দেখার মতো চমকেই বা উঠলো কেন? হয়তো তোমায় দেখে ভয় পেয়েছো। এমনিতেও বেশ ভয় পাই তোমাকে। তাছাড়া আমি, মেহ আর যারা, আমরা তিন মিলে কত গল্প করে রাত পার করেছি। এত আর নতুন কিছু না। আর রইল ভয় পাওয়া। এত রাতে সাদা পাঞ্জাবি পরে আসছো, এটা দেখলে যে কেউ ভূত ভেবে চমকাবে, এটা তো স্বাভাবিক। তুমিও না খামোখা কী সব আবল তাবল বকছো। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। কথাটা বলেই হেসে ওঠে আলভি। মেহনত আকবর চুপচাপ তাকিয়ে থাকেন আলভির দিকে। চলে যেতে যেতে তিনি বললেন, চোখ কান খোলা রেখে সাবধানে থেকো, নিজের খেয়াল নিজে রেখো। মানুষের বিপদ কিন্তু বলে কয়ে আসে না। যার ভুক্তভোগী মেহরুন, তুমি ওর পথে পা বাড়িও না। আলভি বুঝতে পারে না বাবার কথার মর্মার্থ। ফ্যালফেল করে তাই চেয়ে থাকে বাবার মুখের দিকে। মনে মনে সে বলল, বাবার নিঘাত প্রেশার বেড়েছে, নয়তো পেট খারাপ। তা না হলে এমন উদ্ভট কথা কেন বলল? যেসব কথার আগামতা কিছুই নেই।
মেহনুদ আকবর দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলেন। মনে মনে বলেন, তোমার কপালে শনি আছে আলফি। এতটা অবুঝ হলে চলবে কিভাবে? তার ছেলে মেয়ে দুটো কতটা বোকা, সহজ সরল। তাদের পক্ষে তো এদের এসব ছলছাতুরি ধরাও সহজ নয়। এই ভেবেই তিনি চিন্তায় নিষ্পেষিত হচ্ছেন। তার এখন সত্যি সত্যি যারা নাজিয়া সুলতানাকে সন্দেহ হচ্ছে। তবে কি আদৃশই সত্যি? মেহরুনের জন্য তো তাও আদৃশ ছিল। আলফির কি হবে তবে?